স্টোর রুম জুড়ে তাদের ছোটবেলার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বাবার পুরনো রকিং চেয়ার, মায়ের পুরনো আলমারি, তাদের খেলনা, একটা ভাঙা আয়না। আসমানের মনে হতে লাগলো এই ফেলে দেওয়া জিনিসগুলো যেন কত আপন তার। সেই স্টোর রুম থেকে বের হয়ে আসে। এটা তার নিজের বাড়ি। কতদিন যে বাড়ি ছাড়া সে হিসাব নেই। হঠাৎ ওয়ালের দিকে নজর পড়তেই সেখানে তাদের ফ্যামিলি ফটো। দেখে সে একবার আর নিজেকে আটকাতে পারে না, হাউমাউ করে কাঁদতে থাকে। সে আবার নিজের চোখ বন্ধ করে ভাবতে থাকে। আমি চোখ খুলবো আর দেখবো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, সবাই বাড়িতেই আছে। হঠাৎ পেছনে থেকে খুট করে দরজা খোলার শব্দ হলো। আসমানি এক বুক আশা নিয়ে পেছনে ঘুরে দেখতেই সেখানে তার বড় চাচা দাঁড়িয়ে আছে। সে এবার কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি ওদের কাউকে খুঁজে পাচ্ছি না চাচ্ছু, কাউকে খুঁজে পাচ্ছি না। আমি বাবাকে কথা দিয়েছি আমার মা আর ভাই বোনেদের মৃত্যু যাদের জন্য হয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। একজন একজন করে ধরে খুন করব আমি। কিন্তু আমি কিছুই পারলাম না, আমি কাউকেই পেলাম না। তোমাদেরকেও ছাড়তে বাধ্য হলাম, সবার সামনে তোমাদেরকে ছোট করলাম। আমি পারলাম না চাচ্ছু, আমি কিছুই পারলাম না। সবাই খাবারের টেবিলে বসে চুপচাপ খাচ্ছে। পুরো ঘরে যেন পিনপতন নীরবতা। আসমানি চোখ ফোলা। কিছুক্ষণ আগেই কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে সে। নীরবতা ভেঙে আসমানি চাচি বলে, এইভাবে আর কতদিন আসমানি? এইভাবে কি জীবন চলবে? আমাদের থেকে এইভাবে দূরে থাকার কোনো মানে হয়? আসমানি কিছু না বলে চুপচাপ খেতে থাকে। সে একবার মাথা উঁচু করে তার চাচা চাচি আর ভাইদের দেখে নেয়, কিন্তু কোনো জবাব দেয় না। জবাব না পেয়ে আবার চাচি বলে, কথা কানে যাচ্ছে না তোর? কিছু জিজ্ঞেস করছি তো আমি। আসমানি তবুও কিছু বলে না। আসমানি চাচি এবার ধৈর্য হারিয়ে বলে, আমি তো কিছু জিজ্ঞেস করছি তোকে, শুনতে পাচ্ছিস না? আর কতদিন এইভাবে জীবন চলবে? তুই ওই বাড়িতে বেঁচে আছিস না মরে গেছিস তাও জানতে পারবো না আমরা। এবার সে তার মেজ ছেলের দিকে তাকিয়ে বলে, ও না হয় নতুন, তুই কিছু করতে পারিস না? 2.5 বছর হয়ে গেছে তোর পরিবারের লোকেদের সাথে এত বড় অন্যায় হয়েছে, অথচ কিছুই করতে পারছিস না। কি করছিস তোরা? আসমানি চাচা বলে, কি শুরু করলে? খেতে তো দাও ওকে। এভাবে বকবক করা বন্ধ করো। কতদিন পর এসেছে মেয়েটা। আসমানি চাচা আর কিছু না বলে বসে থাকে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, শুধু সেই একা থাকে। আগের পাশের ফ্ল্যাটটা দেবর তার পরিবার নিয়ে থাকতো। ছোটবেলায় বিয়ে হয়ে এসে দেবরকে কতটুকু পেয়েছিল সে। বাড়িতে ফেলে আসা ভাইয়ের কষ্ট তো দেবরকে দেখেই ঘুচতো। তারপর দেবরের পছন্দ মতো বউ নিয়ে এলো। এমনভাবে থাকতো যেন দুটো বোন, অথচ বয়সে দুজনের মাঝে বিস্তর ফারাক ছিল। মাঝখানে একটা দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেল। তার সুখের সংসারটা তছনছ করে দিয়ে গেল। এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত। তার স্বামী ভাই হারানোর শোকে এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর সে সে তো এই ফ্ল্যাটে বন্দি থাকে। ফ্ল্যাটের বাইরে বের হতেও ভালো লাগে না তার। বের হলেই সামনে আসমানিদের ফ্ল্যাট। সেখানে তো হাহাকার ছাড়া আর কিছুই নেই। বহুদিন পর নিজেদের ঘরে শুয়েছিল আসমানি। কিছুক্ষণ বিশ্রাম নিতে এসে কিভাবে ঘুমিয়ে গেছে সে জানে না। হঠাৎ দরজায় কারো কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় তার। সামনে তাকিয়ে দেখে তার চাচার মেজো ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম আয়ান। আসমানি উঠে তার দিকে তাকিয়ে বলে, কিছু বলবে ভাইয়া? সামনে দাঁড়িয়ে থাকা আয়ান বেশ কঠোরভাবে বলে, তুই আমায় ঠকালি আসমানি, বড্ড বাজেভাবে ঠকালি। নাবিল আজ বেশ খুশি। চুলে জেল মেখে আজ সে কলেজে এসেছে। জেল অবশ্য তার নিজের না, বড় ভাইয়ের থেকে নিয়েছে। বড় ভাইকে অবশ্য বলে নেয়নি। এটা চুরি করে নেওয়া বা কি স্বাভাবিকভাবে নেওয়া সে বুঝতে পারে না। এই মুহূর্তে সেটা সে বুঝতেও চায় না। কিন্তু ভুল একটা সে করে ফেলেছে। নাতাশার ঘর থেকে আয়না আনতে যাওয়ার সময় নাতাশা আর আসমানি ভাবেই দেখে নিয়েছে সে যে জেল মেখেছে চুলে। নাতাশা কেমন সন্দিহান চোখে তাকিয়েছিল, আর আসমানি ভাবি কেমন যেন মুখ টিপে টিপে হাসছিল। সে যে কিভাবে বাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছে সেটা সেই জানে। কলেজের কাছাকাছি আসতেই
নাবিলের মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। তার বয়সে অনেক ছেলেই বাইক নিয়ে কলেজে আসে, তার কোনো বাইক নেই। সে কলেজে আসে সাইকেল নিয়ে, তাও সাইকেলটা তার নয়, তার বড় ভাইয়ের, অনেক দিনের পুরনো সাইকেল। নাবিল নিজের কাছে নিজেকে কেমন ছোট ছোট মনে হয়। হঠাৎ সে লক্ষ্য করে নাকপোছা মেয়েটা কলেজের গেটের সামনে এসে পড়েছে। সেও রিক্সা থেকে নামছে। নাবিলার মনে হলো এই ভাঙ্গাচোরা সাইকেলটা দেখলে মেয়েটা কি ভাববে। চারপাশে এত বাইকওয়ালা ছেলেদের ভিড়ে সে কি তার দিকে তাকিয়ে দেখবে? কিন্তু নাবিলের সব আশঙ্কায় পানি ঢেলে দিশা নামক নাগপোছা মেয়েটা তাকে দেখেই মুচকি হেসে বলে, কেমন আছো নাবিল? নাবিল আমতা আমতা করে বলে। হ্যাঁ ভালো। তারপরেই সে চলে যায় কলেজের ভেতরে। আর নাবিল বাইরের ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার মনে হয় সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। মেয়েটাকে কি এবার বলা উচিত ছিল না? কেমন আছো বুচি? না মানে দিশা। কাকিমা, আপনার হাতে রান্নার কোনো তুলনা হয় না। ভার্সিটিতে থাকাকালীন সময়ে আমি তো অপেক্ষা করে থাকতাম কবে নাহিদ বাড়ি যাবে আর আসার সময়ে আমার জন্য এরকম সুস্বাদু খাবার নিয়ে আসবে। নাহিদ পাশে থাকা বন্ধুকে কোনোই মেরে বলে, তাহলে তুই আমার চাইতে বেশি আমার মায়ের হাতে রান্না করা খাবারের জন্য অপেক্ষা করতি? নাহিদের বন্ধু আরিয়ান বলে। সত্যি বলতে তাই। নাহিদ কপট অভিমান করে বলে, এইসব কোনো কথা? কোথায় ভাবলাম আমার জন্য অপেক্ষা করতি? আরিয়ান বলে, তুই এসব বুঝবি না রে বন্ধু। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে। এইসব খাবার আমার জন্য বিলাসিতা, আর হলের ডাইনিংয়ের খাবারের যে মান, তাকে দিয়ে কি আর পোষাবে আমার? শাহেদা বেগম আরিয়ানের কথা শুনে আরো একটু খাবার তুলে দিয়ে বলে, খাও বাবা, লজ্জা পেও না, তুমি আসবে বলেই রান্না করেছি। আরিয়ান খাবার খেতে খেতে বলে, আমারও তো লজ্জা নেই কাকিমা। মানুষের কাছে চেয়ে চিনতে যার জীবন চলছে, তার লজ্জা করার শোভা পায় না। শাহেদা বেগমের চোখের পানি চলে আসে। নাহিদ প্রসঙ্গ বদলে বলে, রামি মেলো না কেন? ওরও তো আসার কথা ছিল। ছিল, কিন্তু হঠাৎ জরুরি কাজ পড়ে গেছে, তাই আর আসতে পারেনি। আসেনি, আর এতে মজার খাবার মিস করেছে তাই। শাহেদা বেগম বলে, তোমরা তো একসাথেই থাকো, আমি ওর জন্য খাবার দিয়ে দেবো, বাসায় নিয়ে যেও। আচ্ছা কাকিমা। এখন তুমি কি করো বাবা? আরিয়ান হেসে বলে, নাহিদের মতো চাকরি করা তো আমার পক্ষে সম্ভব না। আমি হচ্ছি মুক্ত পাখি, আমাকে বাসায় আটকে রাখার মতো কেউ নেই, কোনো কালে ছিলও না। আমি আগের মতোই টিউশনই করি। এটা কেমন কথা বাবা? আগে ছিল না বলে যে সারা জীবনই থাকবে না তা তো না। পড়াশোনা শেষ করেছো, এখন যাই হোক ছাত্র পড়িয়ে টাকা ইনকাম করছো, একটা মেয়েকে বিয়ে করে সংসারই হও এবার। আরিয়ান হেসে বলে, আমার কাছে মেয়ে দিবে কে কাকিমা? আমার তো তেমন কেউ নেই। চালচুলোহীন মানুষ আমি, এখনো সবার সাথে মেশে থাকি। এখন বিয়ে করা কি সম্ভব নাকি? শাহিদা বেগম বলে, কেন সম্ভব না? তুমি যেহেতু অনাথ বলে নিজেকে দাবি করছো, তাহলে আরেকজন অনাথকেই না হয় নিজের জীবনের সাথে জুড়ে নাও, তাহলে সেও আশ্রয় পাবে আর তুমিও ভরসা করার মতো একজন মানুষ পাবে। আরিয়ান নত মুখে বলে, আপনারা দেখেন, এরকম কাউকে পেলে তো আগে। শাহিদা বেগম আর কিছু বলে না। বাবা মা হারা ছেলেটার জন্য তার মায়ার শেষ নেই। আরিয়ান নাহিদকে বলে, ভাবি কই? আসার পর তো একবারও দেখলাম না তাকে। ও তোর মতো টিউশনই করায়, আজকে অবশ্য একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, চলে আসবে একটু পরেই। ও আচ্ছা, ভালো তো। কথা বলো না তো বাবা, খেয়ে নাও, আসমানে চলে আসবে। জানেন ভাবি, নাহিদ কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটা মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু মেয়েটা ওকে মোটেও পাত্তা দিত না। আরিয়ানের কথা শুনেই আসমানি নাহিদের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, তাই নাকি? আমাকে তো বললে না কোনোদিন। আমি কি রাগ করতাম নাকি চলে যেতাম? আসমানির কথা শুনে নাহিদ মিটমিট করে হাসে। আরিয়ান আবার বলে, মেয়েটার জন্য যে কি পাগলামি করতো জানেন না। মেয়েটাকে পড়াতে চেয়েছিল, তাও সম্পূর্ণ বিনা পয়সায়। আসমানি বেশ কড়া ভাবেই বলে, এত প্রেম ছিল নাকি?
আরিয়ান আবার বলে, মেয়েটার জন্য হাত কেটে নাম লিখেছিল, এখনো আছে, তবে সবসময় দেখা যায় না। একটু বেগুন বা ইলিশ খেলে জেগে ওঠে পুরনো ভালোবাসা। এই জন্য আপনি এখনো দেখতে পাননি। আসমানি বেশ রেগে গিয়েই বলে, তাই নাকি? অ্যালার্জিময় ভালোবাসা?